আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে দেখা যাচ্ছে এই লাইভ অনুষ্ঠানে। আমাদের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আজকে আমাদের শিরোনাম আওয়ামী লীগ নেতারা ভাসছেন মুক্তির জোয়ারে, আর বন্ধ হয়েও হচ্ছে না মব। বন্ধ হয়ে হচ্ছে না বন্ধ মব। এবং আমি একটু প্রেক্ষাপট তুলে ধরি। আমি তার আগে জানিয়ে নিই আমাদের আজকের সম্মানিত অতিথি, আমাদের নিয়মিত আলোচক এবং আপনাদের সবার পছন্দের মানুষ, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসর তাকতজ্জামান রানা। তবে আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আওয়ামী লীগের নেতা আজকে উল্লেখযোগ্য, গত কয়েকদিনে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাই জামিনে পেয়েছেন এবং এই কথা অনস্বীকার্য যে শুধু আওয়ামী লীগ পরিচয়ে গড়পড়তা বাংলাদেশে জেলখানা ভরা হয়েছিল। সত্যিকার অপরাধী আওয়ামী লীগ এবং নিরপরাধ আওয়ামী লীগ দুইটাই পার্থক্য করা হয়নি এবং আওয়ামী লীগকে সত্যিকার বিচারের কাঠগড়ায় ডক্টর ইউনূস সরকার দাঁড় করায়নি। ফলে এখনো সেই ভেদাভেদ করা কতটা মুশকিল। আজকে সেরেনা আয়াত আইভী নারায়ণগঞ্জের কম্পারেটিভলি অনেক জনপ্রিয় নেত্রী, তিনি জামিন পেয়েছেন। একই সঙ্গে বিতর্কিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদি, টেকনাফের সবার পরিচিত এবং যার সাথে ইয়াবার নামটা খুব অতপ্রতভাবে চলে আসে। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার মনে আছে, আমি 2008 সালে দেশ টেলিভিশনে যখন কাজ করি, আমার অনুসন্ধানী রিপোর্টে বদিউজ্জামান বদির পরিবারের ইয়াবার বিজনেসের সঙ্গে সম্পৃক্ততা আমরা সরজমিন তুলে ধরেছিলাম, সেই আরো প্রায় 1.5 যুগ আগে। সেই বদিও মুক্তি জামিন পেয়েছেন বলে চারদিকে আলোচনা সমালোচনা হচ্ছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে। আমরা বলেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের ভিউ এটা আমি জানাচ্ছি আপনাকে, যে উনি ডক্টর ইউনূসের অন্যায় অপরাধের অনেক কিছু সাক্ষী হয়েছেন। তিনি বাংলাদেশ টাকা খরচ করে লন্ডনে গিয়ে একটা স্বপ্নের ভিত জাগিয়েছিলেন। যে কোনো প্রক্রিয়ায় তাকে সরানো হয়েছে, কিন্তু তার উপদেশটাকে মব করে সরানো হয়েছে। আমরা যার তীব্র নিন্দা জানিয়েছি এবং বলেছি এই মব সংস্কৃতি বাংলাদেশে বন্ধ হওয়া একান্ত প্রয়োজন, কিন্তু বন্ধ হয়েও যেন হচ্ছে না মব বন্ধ। আমি মেজর জনগণ, আপনার দৃষ্টিকোণ থেকে এই দুইটি বিষয় আপনার বিশ্লেষণ আশা করছি মেজর জনগণ। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, তোমার মাধ্যমে তোমার দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। মব কে নাম দেওয়া হয়েছে মব জাস্টিস। মব যদি জাস্টিস হয়, এটা তো অগ্রহণযোগ্য হতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে যদি মানুষ মাঠে নেমে আসে, এটাই তো মব জাস্টিস। মানে কি, ন্যায় বিচার যখন মানুষ বঞ্চিত হয়, তখন মানুষ নিজেরাই নিজেদের অন্য অপরাধীদের বিচার করতে এগিয়ে আসে, সেটাকে আমরা মব জাস্টিস বলেছি। মব তো অগ্রহণযোগ্য। আমরা সংবিধানেও বলা আছে কোনো মানুষ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ভাবে একত্রিত হতে পারবে না। কাজে আমি মব জাস্টিসটার ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। এটাকে আমি স্থান কাল পাত্র ভেদে প্রয়োগ করতে চাই। আমরা আজকে বাংলাদেশে দেখেছি, অতীতের অভিজ্ঞতা হয়েছে, প্রশাসন যেহেতু আইনটা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, ফলে তারা আইনকে তোয়াক্কা করে না, আইনকে যেভাবে খুশি সেভাবে তারা চালায়। ওটাকে কিন্তু কেউ মব বলে না। তো আসল মব তো ওইটাই, যখন আইনকে অপপ্রয়োগ করা হয়, আইনকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়, আইনকে কারো স্বার্থে ব্যবহার করা হয়। আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি তোমাকে স্পষ্ট করে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনসুর সাহেবকে পরিবর্তন করাটা অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মনসুর সাহেব কি নিজের থেকে চাকরি করতে আসছিলেন? উনি তো ছিলেন মব বা বিপ্লবোত্তর একটি সরকারের দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতি যখন ভেঙে পড়েছিল, যখন বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ব্যাংকের টাকা ছিল না, লুটপাট হয়ে গেছিল, লোপাট হয়ে গেছিল, যখন অনেকগুলো ব্যাংক তাদের ক্যাশ কাউন্টার বন্ধ করে দিতে হয়েছিল, তখন এই বয়সূর্ধ্ব ব্যক্তি বয়স্ক বৃদ্ধ মানুষকে বাংলাদেশের ব্যাংকে এনে দায়িত্ব দেওয়াটাকে সমর্থন করি নাই। তখন আমরা বলেছিলাম যে ডক্টর মনসুর আমাদের চয়েস না। বাংলাদেশের মানুষ এরকম লোক চায় না। মানুষ চায় কাজের লোক, কর্মতৎপর লোক, যে নিজের থেকে কাজ করতে পারে। কিন্তু পরবর্তী দেখা গেল যে ডক্টর ইউনূস তাকে দিয়ে কিছু নিজের কাজ করিয়েছে, কিন্তু অর্থমন্ত্রী সাহেবের সঙ্গে সম্পর্ক রেখে ভালো মন্দ মিলিয়ে মনসুর কিছু কাজ করেছে। আমি সেটাকেও বলবো না ভালো করেছেন খারাপ করেছে, কিন্তু আমি বলবো একজন মানুষকে অসম্মান করার অধিকার আপনি কোথায় পান? অধস্তন কর্মচারীদের কি অধিকার আছে তার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার, বক্তব্য দেওয়ার? কোন সরকারি কর্মকর্তারা এটা করতে পারে না।
এটা চাকরির শৃঙ্খলার বহির্ভূত। কিন্তু আমরা কি দেখেছি বাংলাদেশের ব্যাংকে, পরিচালক পর্যায়ের কতগুলো কর্মকর্তা তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সামনে যা খুশি তাই বলেছে, তাকে যেভাবে অপমান করেছে, তাকে সরকার প্রোটেকশন, ডক্টর মনসুরকে সরকার কোনো প্রোটেকশন দেয় নাই। এই জন্য আমি সরকারকে বলবো কাজটি আপনি ভালো করেন নাই। আজকে যদি আপনি বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে যদি আপনার পছন্দ না হয় বা রাখতে না চান, তাকে তো আপনি পত্রপাঠ বিদায় করে দিতে পারতেন। এটা তোর জন্য কোনো আইন তো আপনার কাছে ছিল, বৈধতা আপনার কাছে ছিল। নিশ্চয়ই মনসুর জোর করে বাংলাদেশ ব্যাংকে যাইতো না। যদি সরকার তাকে না চাইতো, তাহলে ওনার সামনে এই অফিসারদের গুলোকে খারাপ ব্যবহার করতে কেন দেওয়া হলো? এটা উস্কায় না দিলে অফিসারদের ঘাড়ে কয়টা মাথা? ওই বেটাদিকে আমরা দেখি নাই শেখ হাসিনার আমলে, রৌফের আমলে কিভাবে পা চেটে ব্যাংকে চাকরি করেছে আমরা দেখি নাই? আমরা দেখি নাই ব্যাংকে কিভাবে 6 জন ডিপটি গভর্নরকে একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে? আমরা দেখি নাই? কারা ছিল? এই বাংলাদেশ আজকে যে ব্যাংকে যে লুটপাট চুরি চামারি হয়েছে, তার জন্য তো 90% দায়ী বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কমিটি, বাংলাদেশের ব্যাংকের যে সমস্ত সুপারভিশন ইন্সপেকশন আছে, তাদের দুর্নীতির কারণে আজকে বিভিন্ন ব্যাংকগুলোর এই অবস্থা হয়েছে। এই দায়িত্ব কি বাংলাদেশ ব্যাংক এড়াইতে পারে? আর সেই বাংলাদেশের কর্মচারীদেরকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে লাগিয়ে দিলেন। বড় দুর্ভাগ্যজনক। জাতি হিসাবে আমরা আবারও প্রমাণ করলাম আমাদের জাতীয় মান খুবই নিম্নমানের। অনেকে আমাদের অতীত নিয়ে কথা বলে, অনেকে বলে বাঙালির জাতির অতীত মানে হলো এদেশের চামার কুমার জেলে ধুপি এগুলা কনভার্ট মুসলমান হয়ে এগুলা বাঙালি মুসলমান হয়েছে। আর যারা ভালো ছিল তারা শেখ, ভুইয়া, পাঠান, তারা পশ্চিম থেকে আসছে। আর যাদের নামের পরে পাঠান নাই, খান নাই, ভুইয়া নাই, চৌধুরী নাই, আমাদের মতো লোক যাদের নাম চুজ নাম, তারা আমরা নমশুদ্দুর থেকে আসছি। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে ছিল চাষা বুসা, অশিক্ষিত, বর্বর। তারই প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাংকে দেখলাম। বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে সামনে তার ডাইরেক্টররা, একটা দেখলাম সারা ওই বাংলাদেশের কি জানি ওই প্রেস মিডিয়াম্যান, আগে এই গভর্নরের প্রতিটা কথার সুরে কথা বলতো, সেও দেখি সুর বদলে বলছে যে গভর্নর না থাকলে ডিপটি গভর্নর নাকি বদলি করে হতে পারে। গালি দিলেও তো গালি গালার খারাপ লাগে, ইচ্ছা মতো আইনের ব্যাখ্যা দিয়ে দিল সে। গভর্নর নাই, এক গভর্নর চলে গেছে, আরেক গভর্নর চেয়ারে আসে নাই, 4-5টা পোস্টিং হয়ে গেছে, বদলি হয়ে গেছে। এইটা আবার বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র, দেখলেও তো সুফি মানে সুফি দেখলে মাঝে মাঝে ইচ্ছা হয় যে সুফিদের এই তথাকথিত চোর গুলাকে লেবাস লাগায় চুরি করে, সেখানে সে বলতেছে যে এটা নাকি ডিপটি গভর্নর করে হতে পারে, দায়িত্বপ্রাপ্ত করে হতে। তাকে দায়িত্ব দিল কে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব তো কাউকে দায়িত্ব দেওয়া যায় নাই, তার বদলি হয়েছে, তার চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি আসবেন দায়িত্ব নেবেন। সেখানে কি করে বদলি করলো? কারণ অর্থমন্ত্রী সাহেব কিভাবে দেখবেন আমি জানি না। আসলে জনাব তারেক রহমান সাহেব একটা ভালো স্টার্ট দিতে চেয়েছিলেন, কিন্তু গত 4 দিনের প্রথম দিকে ওনার স্টার্ট গুলো ভালো ছিল, কিন্তু গত 24 ঘন্টায় যে ঘটনাগুলো ঘটেছে, বরিশালে বলেন, তোমার অস্ত্রগ্রামে বলেন, একটা শিশু অপহরণের বেলায় বলেন, তার মানে আবার আমরা শেখ হাসিনার যেমন সবকিছুতে শেখ হাসিনা ছিল, আবার দেখতে চাই বাংলাদেশের একটা শিশু অপহরণের জন্য অষ্টগ্রামের মতো একটা গ্রামে 10টা গাছ কাটার জন্য প্রধানমন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হবে। আইরনি অফ ফেট, ভাগ্যের কি নির্মম পরিহাস যে হাওড়ের মধ্যে মিঠামনের মতো একটি গ্রামে যেখানে যেতে যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, সেখানে একজন চেয়ারম্যান নাকি বিএনপির কোন নেতা 10টা গাছ কেটে ফেলেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে হবে, তারপরে পুলিশ তৎপর হবে। কি লজ্জাস্কর! কোন দেশে আমরা বাস করি? আইনের শাসন বলে কোনো জিনিস নাই। একটা শিশু অপহরণ হবে, সেই শিশু অপহরণের নির্দেশ দেওয়ার 1 ঘন্টার মধ্যে উদ্ধার হয়ে যায়। তার মানে কি? তার মানে অপহরণের সঙ্গে পুলিশ দায়ী ছিল,
জড়িত ছিল, তাহলে পুলিশ জানবে কি করে সে কোথায় আছে? এই জিনিসগুলো যারা বুঝতে চায় না, এই জিনিসগুলো যারা মেনে নিতে চায় না, তারা প্রধানমন্ত্রীকে কলুষিত করবে। এই দিন দিন না, একদিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আর একদিক দিয়ে আমরা বলবো আমরা আজকে কি হয়েছে বাংলা একাডেমিতে, মোহন সাহেবকে পুরস্কার দেওয়া হয়েছে, সরকার ঘোষণা দিয়েছে তাকে পুরস্কার দিতে যাবে, তারপরে সে নাকি কাকে তাহেরের পক্ষে কবিতা লিখেছে বলে তাকে দেওয়া হবে না। কেন তাহেরের পক্ষে কবিতা লেখা কি বাংলাদেশে কোথাও লেখা আছে নিষিদ্ধ? তাহেরকে নিয়ে কবিতা লেখা যাবে না? তাহেরকে নিয়ে কবিতা লেখা হলে কি সেই কবিতা যদি সুপাঠ্য হয়, যদি কবিতার মানদণ্ডে ভালো হয়, তাকে কি সেই কবিতাকে ভালো বলা যাবে না? তাহলে মোহন রায়হানকে অপমান করার অধিকার আপনি কোথায় পেলেন? কেন আপনি মোহন রায়হানের নাম ঘোষণা করার পরেও, তাকে রিহার্সাল করানোর পরেও তাকে পুরস্কার দিলেন না? আপনি যাকে তাকে অপমান করবেন, অখুশি করবেন। আল্লাহ তো বলেছে সম্মান আল্লাহ দিতে, কখন কাকে সম্মান দেয় কেউ আমরা জানি না। কাজেই জিনিসগুলো বুঝতে হবে। আলামত ভালো দেখছি না আমরা। মনসুর সাহেবের প্রতি যে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, একজন বয়স্ক মানুষের প্রতি যে অপমান করা হয়েছে, আমি শুধু বলতে পারি আল্লাহ এটা মেনে নিবে না। ওই কর্মচারীরা বিএনপির হোক যেখানে হোক, বাংলাদেশ ব্যাংকে তাদের চাকরি করার কোনো অধিকার নাই। যারা আজকে ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বলতে পারছে, কালকে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারবে যদি সুযোগ পায়, আশকারা পায়। আমরা দেখি নাই সরকারি কর্মচারীরা কিভাবে রাস্তায় এসে মিছিল করেছিল, মিটিং করেছিল? আমরা কি ভুলে গেছি? এই সরকারি কর্মচারীরা শেখ হাসিনার মদতে আশকারায় রাস্তায় নেমে এসে তারা সেদিন মিছিল মিটিং করে নাই? আগামী দিনের জন্য এই ব্যাংকের অফিসাররা, এই সরকারি কর্মচারীরা এই বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে না, এর গ্যারান্টি কি? দরকার একজন গডফাদারের, দরকার একজন ফাইন্যান্সারের, দরকার একটি শক্তির। যদি কোনো শক্তি পিছন থেকে অর্থ ব্যয় করে, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা চাই, তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, দেশমাতা খালেদা জিয়ার জীবনের বিনিময়ে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন। আমরা ওনাকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তিনি আজকে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। আমরা সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই। পাশাপাশি এও বলতে চাই, আপনি যদি দেশে অর্থের উন্নতি করতে না পারেন, যদি দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করতে না পারেন, এদেশের মানুষকে সম্মানের সঙ্গে তার দায়িত্ব পালন করতে দিতে না পারেন, এই দায়িত্ব কিন্তু জনাব তারেক রহমান সাহেব আপনাকেই নিতে হবে। অতীতে দেখেছি কোনো মন্ত্রী আর ন্যায় নাই। আজকে দেখেছি শেখ হাসিনা নির্বাচিত প্রেসিডেন্ট চুপ্পু সাহেব কিভাবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে। যে চুপ্পু তার পদের জন্য তার নিয়োগদাতা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, সে যে আপনার বিরুদ্ধে আগামীতে যাবে না, সুযোগ পাইলে এই সাপ যে সবল মারবে না, এর কোন নিশ্চয়তা নাই। এগুলো ভালো এক্সাম্পল নয়, এগুলা অনুকরণীয় বা পালনীয় উদাহরণ নয়, গর্ব করে বলার উদাহরণ এগুলা নয়। এইগুলা মাননীয় প্রধানমন্ত্রীকে কলুষিত করছে, কলঙ্কিত করছে, তার উপরে অন্যায় অপবাদের চাপ আসছে। আপনি পরিবর্তন করেন। মনসুরের মতো একজন লোককে, বয়স্ক লোক যে চাকরি ছেড়ে ঘরে বসেছিল, তাকে ডেকে এনে বাংলাদেশ ব্যাংকে কাজ করেছেন, তাকে কি একটু সম্মানের সঙ্গে বিদায় করতে পারতেন না? তাকে আপনি টেলিফোন করে বলতেন আপনি আইসেন আজকে থেকে ব্যাংকে। যদি সে না আসতো তারপর বলতাম। তাই আপনি অপমান করবেন? আপনি আমার রাষ্ট্রের মালিক, আপনি রাষ্ট্রের অধীনে একজন বয়স্ক মানুষ অপমানিত হবে, আর তার দায়িত্ব দেশমাতা খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতির সন্তান, দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিবেন না? এটা হয় না বাবা, এটা হয় না, এটা হয় না মাননীয় প্রধানমন্ত্রী, এটা মেনে নেওয়া যায় না। এটা আপনার জন্য অপমান, এটা আপনার জন্য একটা খারাপ উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকলো। আগামী দিনে কোনো ভালো মানুষকে আপনি ভালো কাজে পাবেন না। আপনার চারপাশে সব চোর ডাকাত খারাপ লোক এসে জড়ো হবে। আপনার পাশে সবসময় পিশাচ শয়তান স্বার্থান্বেষী দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের পাবেন, ভালো মানুষকে পাবেন না। কারণ ভালো মানুষকে প্রতিপালন করতে হয়, ভালো রক্ষা করতে হয়। ভালো মানুষ কখনো ধান্দার জন্য, চুরির জন্য, স্বার্থের জন্য আপনার কাছে আসবে না, যাবে না। ভালো মানুষ
হয়তো চিৎকার করে ভালো পরামর্শ দিবে, হয়তো বলবে, কিন্তু আপনার মুসাহিবি করবে না, আপনার সামনে এসে তোয়াজ সালাম করবে না। তাদের সাহায্য চাইলে সাহায্য করবে, তাদের উপদেশ চাইলে উপদেশ করবে, তাদেরকে দায়িত্ব দিলে সে দায়িত্ব পালন করে দেবে, তারা তোষামদি করবে না। ডক্টর মনসুরের প্রতি আমি কোনদিন সদয় ছিলাম না। তার ব্যাংকিং নীতি নিয়ে আমার অনেকগুলো সমালোচনা আছে। এক সপ্তাহ আগে মনসুর সাহেবকে বলেছি, বাংলাদেশ ব্যাংকের স্টাফদের ওই বোনাস দেওয়া এটা অন্যায়, অপরাধ। নীতি সুদ বাড়ানো অন্যায়, দেশে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিতে এটা সহায়তা করে, এটা অন্যায়, জাতীয় স্বার্থ পরিপন্থী। আমেরিকানরা নীতি সুদ হার দিয়ে তাদের আয় বাড়ায়, ডলারের দাম ধরে রাখে, আর আমরা নীতি সুদ হার দিয়ে আমরা আমাদের টাকার অবমূল্যায়ন করি। এটা মেনে নেওয়া যায় না। টাকা ছাপায়া টাকার খরচ জনগণের কাছে নেওয়া যায় না, আর সেই খরচ নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো লাভজনক প্রতিষ্ঠান হতে পারে না। বাংলাদেশ ব্যাংক চলবে রেভিনিউ আর্নিং থেকে, করের টাকা দিয়ে চলবে, ব্যবসা করে চলবে না। আমরা সমালোচনা করেছি মনসুরের। আমরা মনে করি না মনসুর যা করে গেছে সব ভালো কাজ করেছে। মনসুর সাহেব বাংলাদেশের ব্যাংক গভর্নর হিসেবে শতভাগ সফল ছিল আমরা বলি না, দুষ্ত্রুটিতে মানুষ, কিন্তু তাকে এই অন্যায়ভাবে বিদায় করতে পারেন না, তার উপরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারেন না, তাকে অপমান করতে পারেন না। আমি সেই অপমানের প্রতিবাদ করব, যদি আর কেউ নাও করে আমি করব। শুধু মনসুরের বেলা না, যে কোনো ভালো মানুষের বিরুদ্ধে যদি আপনি অপমানজনক অপদস্থমূলক অন্যায়মূলক আচরণ করেন, আমি প্রতিবাদ করবই ইনশাল্লাহ। এটা দেশ জাতি সবার, আপনি আমাদের সবার নেতা, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি শুধু দলীয় নেতা নন, দলের প্রধানমন্ত্রী নন, আপনি সারা বাংলাদেশে আপামর 18-19 কোটি মানুষের নেতা। আপনার দিকে তাকিয়ে আছে মানুষ, তাদের দিন প্রতিদিনের ভাগ্যর বেরোমিটার উঠে নামে আপনার হাসি বা মনের কষ্টের উপরে। আপনি কষ্ট পাইলে দেশের জাতি কষ্ট পায়, আপনি দুঃখ পাইলে দেশের জাতি দুঃখ পায়। আপনার মুখে হাসি দেখলে এই জাতির মুখে হাসি ফুটে। আপনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনি কতগুলা কোটারিরা প্রতিনিধিত্ব করেন না, কতগুলা ধান্দাবাজ দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্ব করেন না। আপনি পদলোহীদের প্রতিনিধিত্ব করেন না, আপনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের 19 কোটি মানুষের। যে মানুষ আপনার কাছে কল্যাণ চায়, সততা চায়, সত্যতা চায়, ন্যায় চায়, ইনসাফ চায়। আমরা আশা করি আপনি অনেক ত্যাগ স্বীকার করে আসছেন, আপনার জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসছেন, আপনার জীবনে অনেক শিক্ষা হয়েছে বলে আপনি বলেছেন, স্বীকার করেছেন। আপনি গত 15 দিন ধরে একটা সিম্পল প্রাইম মিনিস্টার কাজ করার চেষ্টা করছেন। আপনি এখনো সুটেড বুটেড হন নাই, এখনো কোট টাই পরে ঘুরেন নাই। এই জন্য আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যে নিরাপত্তা নিয়ে সবাই কথা বলেছিল, আপনি সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিয়েছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, বাপের বেটা। এটাই তো চাই মানুষ, এটাই তো চায় জনগণ। আমাদের নেতা আমাদের সঙ্গে মিশবে, আমাদের সঙ্গে আসবে। বুলেট প্রুফ গাড়িতে বসে রাজনীতি হয় না, দেশ চালানো যায় না। আপনি গত এক সপ্তাহে আপনি মানুষের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন, এগিয়ে আসছেন, কাজে এটা ভালো, সাধুবাদ জানাই। কিন্তু আপনার রাজত্বে, আপনার ক্ষমতায় একজন ভালো মানুষ অপমানিত হবে, সরি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনয়ের সঙ্গে জানি না আপনি এটা দেখবেন কিনা, দেখার সুযোগ হবে কিনা, তো আমি বলছি দেখার চেষ্টা করেন। আপনি কাজটি ভালো করেন নাই, আপনি করেন নাই, কিন্তু আপনাকে ব্যবহার করা হয়েছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে আপনি অর্থমন্ত্রী জানতেন যে বাংলাদেশ ব্যাংকের এরকম গন্ডগোল হচ্ছে, তাহলে সেই গন্ডগোলটা বন্ধ করার জন্য অর্থমন্ত্রী ব্যবস্থা না নিয়ে পট করে মনসুরকে বদলা দিল। এই দায় দায়িত্ব তো অর্থমন্ত্রীর হয় নাই, অর্থমন্ত্রী নিয়ে কেউ একটা কথা বলছে না। বানিয়ে দিলেন এক ভদ্রলোককে, যাকে তার নামে ডিফল্টার কেস আছে, যার 92 কোটি টাকা ঋণ, সে কয়দিন আগে অবলম্বন করেছে 2% ডাউন পেমেন্ট দিয়ে। আমি জানি না, এটা পত্রিকায় লেখা হচ্ছে, সেখান থেকে বললাম, কত সত্য না মিথ্যা আমি জানি না। তো এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল লোককে আপনি গভর্নর বানাইতে হলো কেন? গভর্নর বানানোর লোক নাই আপনার কাছে? বাংলাদেশি ব্যাংকের গভর্নর হওয়ার মতো ক্লিন ইমেজের একজন মানুষ কি আপনার নাই? আদালত কাকে জামিন দিবে না দিবে আদালতের ব্যাপার। আদালতে আমি মনে করি জামিন পাওয়ার অধিকার সবার আছে। পুনিয়া, প্রতিটি মানুষের জামিন পাওয়ার অধিকার আছে, সে ডাকাত হোক, যেই হোক, চোর হোক, হত্যাকারী হোক, দর্শনকারী হোক। কারণ আমার সংবিধানে বলা আছে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না।
এতদিন যাদের জামিন দেওয়া হয় না, এটা অন্যায় করেছে ডক্টর ইউনূসের সরকার, আসিফ নজরুল অন্যায় ভাবে মানুষের জামিন, মানুষের আইনের সুরক্ষা থেকে বঞ্চিত করেছে। জামিন হইতেই পারে, কে খারাপ কে মন্দ সেটা আদালত বিচার করবে। জামিন বন্ধ করে কোনো বিচার করা যায় না। জামিন না দিয়ে কাউকে হয়রানি করা হয়, অত্যাচার করা হয়। জামিন পাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমি বলবো আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনি অপরাধীকে কাঠ গড়ায় দাঁড় করান, অপরাধীকে বিচার করেন, বিচার করে তাকে রায় দেন। এই যে আমরা দেখেছি কোন এক নেতাকে 20 বছর কারাদণ্ড দিয়েছেন, ভেরি গুড। দেন আপনি দরকার বলে 24 ঘন্টার মধ্যে পানিশমেন্ট অ্যাওয়ার্ড করে দেন, পানিশমেন্ট দেন, সাজা দিয়ে আপনি জেলে ঢুকা দেন। কিন্তু বিনা বিচারে কাউকে আটক রাখবেন, কাউকে আটক রাখবেন, এটা আমি মেনে নিতে পারবো না স্যার। সে যেই হোক, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। আওয়ামী লীগ এটা করেছে। গত 9টি বছর আমাদের অত্যাচার, অবিচার, অনাচার, নির্যাতন করেছে, গুম খুন হত্যা করেছে। মাসের পর মাস, বছরের পর বছরের সময় খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় নাই। আমরা দেখেছি এগুলো অন্যায় করা হয়েছে। আমরা সেই অন্যায় প্রতিবাদ করছি, এখনো করছি, এবং আগামী দিনে যেন অন্যায় কোনো সরকার না করতে পারে আমরা তার নিশ্চয়তা বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রীকে চাচ্ছি। রাষ্ট্রটা চালানোর কথা সংসদ, রাষ্ট্র চালানোর কথা মন্ত্রী পরিষদ, রাষ্ট্র চালানোর কথা সরকার, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে রাষ্ট্র চালায় একজন ব্যক্তি। তিনি ইচ্ছায় দেশ চলে, তিনি ইচ্ছায় রাষ্ট্র চলে, তিনি যেটাকে ভালো মনে করেন সেটাই ভালো, তিনি যাকে পছন্দ করেন সেই বিশাল ক্ষমতাশালী, তিনি যাকে নাম ধরে ডাকেন সে বিশাল প্রভাবশালী হয়ে যায়। ওনার আশেপাশে ছবি তোলার জন্য দেখবেন প্রতিযোগিতা লেগে যায়। এই প্রতিটা ছবির মূল্য আছে, প্রতিটা ছবি দেখায় গিয়া দেখা দেখছেন। আমি ওনার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কালকে ওখানে গেছিলাম, ওনার সঙ্গে তো কালকে সারাদিন ছিলাম। এগুলো বাজারে বিক্রি হয়। কাজে আপনার আশেপাশে, প্রধানমন্ত্রীর আশেপাশে লোক নিয়ে ঘুরবেন না। আপনি প্রধানমন্ত্রী, এমনকি আপনি যে স্কট যায়, এসএসএফ যায়, সে পর্যন্ত ছবিটা নিয়ে তার বউকে দেখায়, ব্যবহার করে। আমরা মিসইউজ করা উস্তাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন যাবেন ক্যামেরার ফ্রেমে যেন আপনাকে ছাড়া কাউকে না দেখানো হয়, কারণ আপনি বিক্রি হয়ে যান। আমি যদি আপনার পাশে একটা ছবি তুলে আনতে পারি, এটা আমি বিক্রি করে দেবো বাজারে। এটা আমি সবাইকে বলবো। আমি তারেক রহমান সাহেব অতি প্রিয় ব্যক্তি, এখন আমি পাশে দাঁড়ালাম, দেখুন ওখানে এবং তাই তো দেখি ছবিটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের লোকের টেলিফোন আসে, আরে আপনাকে দেখলাম অমুকের কাছে, ভাই আমার একটা সুপারিশ আছে, আপনি তো উনার সঙ্গে যাইতে পারেন, করে দেবেন। অনুরোধ করবো আমাদের রাষ্ট্রপতি থেকে, আমাদের প্রধানমন্ত্রী থেকে, যে আপনারা সিঙ্গেল ফ্রেমে থাকেন, আপনার দয়া করে সিঙ্গেল ফ্রেম। দর্শক, সম্ভবত ডাটা প্রবলেম বা ইউনূসের নেতারা ভাসছেন মুক্তির জোয়ারে, বন্ধ হয়েও হচ্ছে না মব। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের অতিথি মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি আলোচনা করছিলেন, এবং আপনারা জানেন যে দেশে আওয়ামী লীগের নেতারা মুক্তি পাচ্ছেন, জেল থেকে মুক্তি পাচ্ছেন। যারা অন্যায়ভাবে ইউনূস সরকারের সময়ে জেলে ছিলেন তাদের অনেকেই অন্যায়ভাবে ছিলেন, তারপর সঠিকভাবে মামলা হয়নি, সঠিক অপরাধের বিচার হয়নি, তারপর মব কালচার বন্ধ হওয়ার জন্য সরকার শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরা মব ইসলামের বিষয়ে মেজর আখতারুজ্জামান রঞ্জনের বিশ্লেষণ শুনছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তেও ছিলাম। এর মধ্যে এই সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।